স্বাগতম ক্রিক ফ্রেন্ডজি নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আমরা আইপিএলে প্রিভিউ করছি। আজকে দুটি দল নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি, কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্স। আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম। স্বাগতম আপনাকে। আইপিএলের গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, তারা আসলে তাদের যে কোর টিমটা, সেই টিমের বেশ কয়েকজন ক্রিকেটারকে আসলে তাদের ছেড়ে দিতে হয়েছে রিটেনশনের কারণে। তবে মূল বেশ কয়েকজন ক্রিকেটার যারা আছেন তাদেরকে আসলে রেখে দিয়েছে। যদি আমি বলি সুনীল নারিন, আন্দ্রে আছে, তাদেরকে সব মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের এবারে দলটাকে আসলে কেমন মনে হচ্ছে আপনার? আইপিএলে দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, তারা সবসময় একটা কোর টিম, আপনি যে শুরুতে যেটা বললেন যে কোর টিম মেনটেন করে চলে, তাদের যদি আপনি গতবারের টিমটা খেয়াল করেন এবং সেখান থেকে যদি আপনি চিন্তা করেন যে এই দলটার কোর টিম কেমন হতে পারে, সেখানে প্রায় বেশিরভাগ ক্রিকেটারে আছেন। আপনি সুনীল নারিন, আন্দ্রে রাসেলের কথা বললেন, সেই সঙ্গে আপনি রিঙ্কু সিং এর কথা বলতে পারেন, ভেঙ্কটেশ আয়ার কিংবা বরুণ চক্রবর্তী, তারা তো সবাই আছেন, হার্ষিত রানার মতো ক্রিকেটাররা সবাই আছেন। কিন্তু সেই যেটা যে জিনিসটা মিসিং তাদের, সেটা হচ্ছে যে শ্রেয়াস আয়ার নেই। গতবার তিনি ক্যাপ্টেন ছিলেন, খুব বেশি রান করেননি, ঠিক আছে, কারণ তাকে আসলে খুব বেশি রান করার প্রয়োজনও পড়েনি। 250 বা 300 রান করেছিলেন, কিন্তু তার ক্যাপ্টেন্সিতে দলটা চ্যাম্পিয়ন হয়েছিল। সে কারণে আমার কাছে মনে হয় যে ওই 5 দলটা তাদের এবার মিসিং থাকতে পারে, কারণ এবার কিন্তু নতুন ক্যাপ্টেন হিসেবে আজিঙ্কা রাহানেকে দেওয়া হয়েছে। আইপিএলের মতো টুর্নামেন্টে ওই রাহানের একটা ব্যাপার থাকবে, এটা আমরা পরবর্তী নিশ্চিতভাবে যখন ব্যাটিং নিয়ে আলোচনা করবো তখন এটা করবো। কিন্তু আপনি যদি ওভারঅল চিন্তা করেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ব্যাটিং, বোলিং, বিশেষ করে স্পিন ডিপার্টমেন্ট বা টপ অর্ডার ব্যাটসম্যান যদি চিন্তা করেন, সেক্ষেত্রে মনে হয় যে আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা দল তারা সাজিয়েছে, শুধুমাত্র মাঠে পারফর্মটা করতে হবে। তো সব মিলে আপনি বলছেন সিনিয়র ক্যাম্পেনার আজিঙ্কা রাহানে আসলে দলটাতে ইনক্লুশন হয়েছেন, সেক্ষেত্রে তারা আসলে ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন্সি দিতে পারতো কিনা, যেহেতু তার পেছনে ছুটতে গিয়ে আসলে তাদেরকে কোটি কোটি টাকা আসলে খরচ হয়ে গেছে, তারা কি সেই পরিকল্পনায় যেতে পারতো কিনা? সেটা আপনি চাইলে যেতে পারতেন, আপনি রিঙ্কু সিংকেও ক্যাপ্টেন দিতে পারতেন, এটা খুব আহামরি কিছু ব্যাপার না। কিন্তু ধরেন হয় কি হয় যে একটা প্রেশারের ব্যাপার থাকে, যেমন আপনি ঋতুরাজের কথা আপনি বলতে পারেন। ঋতুরাজ কিন্তু প্রথম সিজনটাতে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছেন, কিন্তু একটা প্রেশার থাকে, যেটা ধোনি যেটা হ্যান্ডেল করতে গেলে তার ঋতুরাজ হ্যান্ডেল করতে পারবেন না। আপনার যদি মনে থাকে রবীন্দ্র জাদেজার করতে পারেন, হ্যাঁ, রবীন্দ্র জাদেজার কথা যদি মনে থাকে, খুব সুন্দর 4টা 5টা 6টা ম্যাচ হেরেছিলেন, তারপর তাকে সরিয়ে ধোনি আবার দায়িত্ব নিয়েছিলেন। তার মানে আইপিএলে আর জাতীয় দলে বা অন্য একটা টুর্নামেন্টে ক্যাপ্টেন্সি কোটাকে একেবারে সেম ব্যাপার না, কারণ প্রেশারটা একটু তুলনামূলক বেশি। আপনাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের হ্যান্ডেল করতে হয়, অনেক কিছুই মেনটেন করতে হয়, ফ্র্যাঞ্চাইজি চাহিদা ব্যাপার থাকে। সেক্ষেত্রে ভেঙ্কটেশ আয়ার একেবারে ইয়াং ক্রিকেটার না, কিন্তু আপনি যদি ওই চিন্তা করেন যে ক্যাপ্টেন্সি করার মতো কিনা, ক্যাপ্টেন্সি ভারত তাদের যে টিমগুলো খেলে বা ভেঙ্কটেশ আয়ার যে দলগুলোতে খেলে, সেখানে তাকে কোথাও কোথাও আসলে কিন্তু ওই ধরনের অভিজ্ঞ ক্যাম্পেইনার আজিঙ্কা রাহানে আপনি এমন একজনকে চাইবেন, আর বিদেশি ক্যাপ্টেন দিবেন না। একটা বড় সমস্যা হচ্ছে যে আপনি বিদেশি ক্রিকেটারকে সবসময় খেলানোর নিশ্চয়তা দিতে পারবেন না, এক এক সময় আপনার প্রয়োজন হবে এক একজনের খেলানো। আপনি হয়তো রাসেল নারিনকে দিতে পারতেন, কিন্তু তারা কিন্তু ওই তাদরা যে আবুধাবি টি10 বলুন বা মেজর লিগ ক্রিকেট বলুন, সেখানগুলোতে যে খেলে, বেশ কয়েকটা দল ক্যাপ্টেন্সিও করেছে তারা, সেখানে কিন্তু ওই পারফরমেন্সটা তারা ক্যাপ্টেন হিসেবে করতে পারেন। যেমন আবুধাবি ইন্টারন্যাশনাল লিগ যে টুর্নামেন্টটা হলো, মানে ইন্টারন্যাশনাল লিগের আর কি, IL-T20, সেখানে কিন্তু রাসেল এবং নারিনের পারফরমেন্স ভালো ছিল না, কিন্তু তাদের কোর প্লেয়ার তাদেরকে রাখতে হচ্ছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আজিঙ্কা রাহানে একেবারে ব্যাট অপশন না, কিন্তু যে জিনিসটা যেহেতু অভিজ্ঞতা আইপিএল এর বিচারে কিন্তু আজিঙ্কা রাহানে খুব বেশি ম্যাচে কিন্তু মানে ওইভাবে পারফর্মও করেননি, ক্যাপ্টেন্সিও এটা একটা বড় সমস্যা যেটা হবে। তিনি যখন চেন্নাইয়ে কিছু ম্যাচ খেলেছেন, তাই কিন্তু স্পেশালি 4 নাম্বারের জন্য খেলানো হয়েছে, 4 নাম্বার বা কখনো 3-এও তুলে নিয়ে আসা হয়েছে। তার একটা রোল ছিল যে তুমি যাবে 150 160 স্ট্রাইক রেটে খেলবে, তারপর তোমার কোনো কাজ নেই, তুমি 20 রান করলেও হবে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই 4 নম্বরের জায়গাটা শ্রেয়াস আয়ার যেভাবে পালন করেছেন, সেই জায়গায় আজিঙ্কা রাহানের মতো ক্রিকেটার যদি 4 নম্বরে খেলেন, তাহলে এই জায়গাটা কি পূরণ করতে পারবেন কিনা? এই যেটা বলছিলাম, এইটাই হচ্ছে ভয়। কারণটা কি জানেন, শ্রেয়াস আয়ার আপনাকে অটোমেটিক্যালি, আপনি যখন প্রথম 10টা বল খেলবে, 10টা বল হয়তো সে 100 স্ট্রাইক রেটে রান করবে, কিন্তু যখন 10 বল খেলে ফেলবে, সে একটা সময় গিয়ে 200 স্ট্রাইক রেটে রান করে দিবে। কিন্তু আজিঙ্কা রাহানে যে মাপের ক্রিকেটার বা যে ধরনের ক্রিকেটার, আপনি যদি ওয়ান ডে ক্রিকেট হইতো, এটা যদি টেস্ট ক্রিকেট হতো, আপনি অনায়াসে বলে দিতে পারেন 4 নম্বরের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার আপনার কাছে আছে। কিন্তু আপনি যখন T20 টুর্নামেন্ট, তখন এখানে চ্যালেঞ্জটা একটু অন্যরকম, কারণ এই 4, 5 বা 3 নাম্বার এই জায়গাগুলোর উপর নির্ভর করবে আপনি পরের 5টা ওভার, পরের 10টা ওভার কেমন খেলবেন। সো রাহানে যদি এখানে 120 স্ট্রাইক রেটে, 130 বা 140 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে, তাহলে কিন্তু কলকাতার রিল্যাক্স থাকতে পারে। কিন্তু যদি বলে রান করে বা ধরুন 90 স্ট্রাইক রেটে ব্যাটিং করে, 100-110 স্ট্রাইক রেটে ব্যাটিং, তাহলে যেখানে হয়তো কলকাতার ইডেন গার্ডেন্সের মাঠে 200 করার কথা, সেখানে রানটা হয়তো 180 হয়ে যাবে, আরও কম হতে পারে, মানে 160 রান আপনি করতে পারেন, এমন পরিস্থিতি হতে পারে। কারণ যখন সে খেলবে, তখন কিন্তু আপনাকে এমন না যে 2 ওভার খেলে আউট হয়ে যাবে, হতে পারে। কিন্তু জিনিসটা হবে যে সে যখন ওই
4 নাম্বার আসবে তখন সে অনেক সময় 15 ওভার পর্যন্ত খেলবে, 17 ওভার পর্যন্ত খেলবে। সো তখন আসলে পরিস্থিতিটা কেমন হবে? কারণ আপনার কিন্তু লেট অর্ডারে কিন্তু আপনার বেশ কিছু ব্যাটসম্যান আছে, আপনি আজিঙ্কা রাহানে আছে, আজিঙ্কা রাহানে না, রাওয়ানদীপ সিং আছেন, তারপর হচ্ছে আন্দ্রে রাসেল আছেন, রিঙ্কু সিং আছেন। তো তাদেরকে কিন্তু আপনার ওই গেম টাইমটা দিতে হবে, আপনাকে ওই বলটা খেলতে দিতে। যেমন আপনার যদি মনে থাকে যে গতবার কিন্তু রিঙ্কু সিং খুব সম্ভবত 113 বা 115টা একটা পুরো টুর্নামেন্ট জুড়ে সে 150 বলও খেলতে পারেনি। সো আপনার দলের সেরা ব্যাটসম্যান, আপনার দলের সেরা ক্রিকেটারকে আপনি আসলে কয়টা বল খেলাবেন সেটা কিন্তু নির্ভর করবে আজিঙ্কা রাহানে। আবার এটা কিন্তু প্রমাণ করে যে কলকাতার যে উপরের সারি ব্যাটাররা তারা যে ভালো করেছেন, তারা যে বলগুলো ফেস করতে পেরেছেন, এটা আসলে একটা প্রমাণ যে রিঙ্কু সিং আসলে সেটা আসলে সবচেয়ে বেশি প্রমাণ হচ্ছে সুনীল নারিনের কারণে। কারণ গতবার যদি আপনি খেয়াল করে দেখেন সে খুব সম্ভবত 10টা বা 15টা উইকেট নিয়েছিলেন, 400 বা 500-র বেশি রান করেছিলেন। সো যখন সুনীল নারিনের মধ্যে ব্যাটসম্যান ওইখানে খেলবে, টপ অর্ডারে খেলবে বা ওপেনিংয়ে খেলবে, তখন কিন্তু আপনার ওই প্রেশারটা পেছনের দিকে যারা ব্যাটসম্যান থাকবে তাদের কিন্তু ওই প্রেশারটা পড়বে না। কিন্তু কথা হচ্ছে সুনীল নারিন তো আপনাকে প্রত্যেকটা টুর্নামেন্টে যে সেমভাবে রান করবেন তাকে কিন্তু আপনি সব ম্যাচে বিশ্বাস করতে পারবেন না। কারণ তার লাইসেন্সটা এমন, তার ফ্রি লাইসেন্সটা এরকম করে দেওয়া যে তুমি 0 রানে প্রথম বল আউট হয়ে গেলেও সমস্যা নেই, কিংবা বড় ইনিংস খেলে মানে বড় ইনিংস খেলে কলকাতার জন্য লাভ, কিন্তু 0 রান করলে আসলে কিছু নেই, এটা একটা ফ্রি উইকেট আপনি বলতে পারেন। কিন্তু যদি তার সঙ্গে যদি এবার কুইন্টন ডি কক আছেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তাদের টপ অর্ডারটা হেভি টপ অর্ডার, তারা যদি আসলে ঠিক মতো রান করতে পারে। নারিন যদি ধরেন আগের বছরে, তাহলে আপনি ধরে নিচ্ছেন যে সুনীল নারিন এবং ভেঙ্কটেশ আয়ার আসলে ওপেনিংটা করবে। ভেঙ্কটেশ আয়ার আমার কাছে যেটা মনে হয় যে ভেঙ্কটেশ আয়ারকে হয়তো একটু নিচের দিকে খেলাবে, যেহেতু অলরাউন্ডার রোলে তাকে নেওয়া হয়েছে। এটা হতে পারে তাকে 3 নম্বরে খেলানো হতে পারে, 3 নম্বর বা 5 নম্বরেও খেলানো হতে পারে, বা 4 নম্বরেও খেলানো হতে পারে, ডিপেন্ডস যে আসলে ম্যাচের ওপেনিংটা করবেন সিচুয়েশনটা কেমন। আমার কাছে যেটা মনে হয় যে আপনার জন্য পারফেক্ট চয়েস হতে পারে যে সুনীল নারিনের সঙ্গে আপনি কুইন্টন ডি কককে, কারণ আপনি যদি দেখেন যে গত যে মৌসুমটা তারা খেলেছে সেখানে ফিল সল্টকে ওপেন করানো হয়েছিল ইয়ের সঙ্গে। এর আগে আসলে দেখছিলাম যে আমরা জেসন রয়, লিটন দাস, গুরবাজ খেলেছেন। গতবারও ফিল সল্ট যখন চলে গেছেন তখন গুরবাজ খেলেন। তার মানে হচ্ছে তারা কিন্তু সবসময় ওই বিদেশি ওপেনারদের, আপনি যদি একদম শুরুর দিকে চিন্তা করেন তখন ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেল, তারা কিন্তু ওপেন করছে। সো তাদের কিন্তু সবসময় ভরসা ওই বিদেশি ওপেনাররা খেলবে। সো নারিন যেহেতু গত মৌসুমে ভালো করেছেন, তার সঙ্গে আপনি কাকে খেলাবেন? আপনার অপশনসগুলো কি? আপনি ভেঙ্কটেশারকে বেছে নেবেন নাকি কুইন্টন ডি কক? আমার মনে হয় যে সুনীল নারিনকে হয়তো বা শুরুর দিকে 1-2টা ম্যাচে হয়তো বা দেখা হবে। যদি সুনীল নারিন যদি ব্যাট হাতে যদি ওই ছন্দটা পান তাহলে হয়তো বা ক্যারি করবে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, না হলে হয়তো বা সুনীল নারিনের বদলে ভেঙ্কটেশ আয়ার বা অন্য যে কোনো কাউকে আসলে প্রমোশন দিয়ে ওপেনার বানিয়ে দেওয়া। এইটা আপনার ভালো একটা জায়গায় আপনি চিন্তাই করেছেন যে ধরেন এমন হতে পারে। অনেক সময় কি দেখা গেছে নারিনকে কিন্তু এর আগের যে মৌসুমগুলোতে অনেক সময় হঠাৎ করেই ওপেনিংয়ে নামানো হয়েছে, 2-3 ম্যাচ ভালো করে নিয়ে আবার পিছনে নিয়ে আসা হয়েছে। সো প্রথম 3-4টা ম্যাচ হয়তো ওই ব্যাপারটা দেখবে যে যদি 3-4টা ম্যাচে যদি 2টা ম্যাচে ক্লিক করে তাহলে তারা ওই কন্টিনিউটিটা রাখবে। যদি সেটা কন্টিনিউ করতে মানে ক্লিক করতে না পারে সেক্ষেত্রে হয়তো তাকে সরিয়ে আপনি ভেঙ্কটেশকে ওপেন করতে পারেন, আপনি আজিঙ্কা রাহানেকে ওপেন করতে পারেন। এটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি ওই মিডল অর্ডারে একটা প্রেশারলেস থাকবেন। আজিঙ্কা রাহানে যদি যেহেতু ওই চেন্নাইয়ের হয়ে যখন 150, 160, 170 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, তার মানে স্যার ওই অ্যাবিলিটিটা। অন্যদিকে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু রান স্ট্রাই মানে বল শুনে খেলেন, পরের দিকে রান খেলেন। সো ওই জিনিসটা করা যেতে পারে। কিন্তু আপাতত যেহেতু নারিন আছেন, তার সঙ্গে আপনি কুইন্টন ডি কককে রাখবেন। তার পরবর্তীতে হয়তো আরও বেশ কয়েকটা আপনি 3 হয়তো আপনি আজিঙ্কা রাহানে যেটা আমরা আলোচনা করলাম, 4 আপনি ভেঙ্কটেশ আয়ার, বা আরও একটা অপশনস কিন্তু তাদের আছে। অঙ্গক্রিশ, ওই রাঘুবংশী একটা ব্যাটসম্যান ছিল গত মৌসুমে 4-5 নাম্বারে খেলেছেন, বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন, 50 করেছিলেন, 40+ ইনিংস ছিল তার। স্ট্রাইক রেটটা হেভি স্ট্রাইক রেট, 160, 170, 80 এরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন। এইটা তাদের মিডল অর্ডারটাকে খুবই স্ট্রং করে দিবে। সো আমার কাছে যদি লোয়ার মিডল অর্ডারের কথা বলি, এখানে আসলে কলকাতা নাইট রাইডার্স ওয়ান অফ দ্য বেস্ট টিমটা আসলে গড়েছে, যেখানে আসলে আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটার আছেন, রিঙ্কু সিং এর মতো ক্রিকেটার আছেন, আরও বেশ কয়েকজন কিন্তু তরুণ ক্রিকেটার আছেন যারা আসলে লাস্টের দিকে এসে ম্যাচটা আসলে জমিয়ে দেওয়ার মতো সামর্থ্য রাখে। এখানে আপনি খেয়াল করেন তাদের কিন্তু রবম্যান পাওয়েলও আছেন। রবম্যান পাওয়েল তবে 4 জন বিদেশি খেলালে মানে এই জায়গায় একটু রবম্যান পাওয়েলের খেলার সম্ভাবনা চান্সটা একটু কম। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন এখানে কিন্তু আপনি বিদেশির কথা বলছেন, আমি ওই জিনিসটা বলবো। আপনার লেট অর্ডারটা একটু আলোচনা করি। জিনিসটা হচ্ছে যে লেট অর্ডারে কিন্তু ওই আন্দ্রে রাসেল তো খেলবেনি, আন্দ্রে রাসেল তো আছেন, তার সঙ্গে রিঙ্কু সিং আছেন। রিঙ্কু সিং
আপনি দেখেছেন গত মৌসুমের আগের মৌসুমটা, যদি গত মৌসুমে তো তার কোনো ব্যাটিং এর সুযোগই পাননি, এখন কি প্রমাণ এর আগের মৌসুমে আসলে তিনি আসলে প্রমাণ করেছেন কিভাবে তারপরে আসলে তিনি রানটা যখন জাতীয় দলে খেলেছেন সেখানেও তার 70 এভারেজ ছিল, 170-80 স্ট্রাইক রেটে ব্যাটিং ছিল। সো ওইটা তিনি করতে পারেন। তার সঙ্গে আপনি আন্দ্রে রাসেলকে দেবেন, তার সঙ্গে আরেকটা ব্যাটসম্যান হবেন হচ্ছে রামানদীপ সিং। আপনার যদি মনে থাকে গত কয়েকটা মৌসুম ধরে ওই টুকটাক ছোট ছোট একটা ইনিংস খেলছিলেন, কিন্তু লাস্ট যে বাংলাদেশ সিরিজটা খেলো টি-20 সিরিজ, সেখানে কিন্তু তিনি ভালো ক্রিকেট খেলেছিলেন। জাতীয় দলে কিন্তু তিনি আছেন, জাতীয় দলে কিন্তু সুযোগ পাচ্ছেন। যখনই সিনিয়র ক্রিকেটাররা রেস্টে আছেন তখন কিন্তু রামানদীপ সিংকে ডেকে নিয়ে আসছে। মানে ভারত আসলে ফিউচার আসলে তার মধ্যে হয়তো বা দেখতে পাচ্ছে, যেটা সুবিধা হচ্ছে সে একটা অলরাউন্ডার, প্রপার অলরাউন্ডার। সে কারণে আপনাকে ওই অ্যাডভান্টেজ আছে। তিনটা যখন আপনি এরকম হেভি ব্যাটিং ব্যাটসম্যান পাবেন লেট অর্ডারে, তখন আপনার জন্য যখন 120 রান আপনি করবেন, 130 রান 40 রান করবেন, সেখান থেকে হুট করে রানটা 190 হয়ে যাবে, 200 হয়ে যাবে। সো ওই চান্সটা বেশি, কারণ তিনটা আপনি মানে কাকে রেখে আপনি কাকে আউট করবেন, সো ওই ব্যাপারটা থাকবে। আর আপনি বিদেশি যে ব্যাপারটা বলেন, সেই বিদেশি কিন্তু একটু বিপদ আছে কলকাতার জন্য। আপনি যদি চিন্তা করেন যে টপ অর্ডারে যদি আপনি সুনীল নারায়ণ এবং কুইন্টন ডিককে খেলান, তাহলে কিন্তু আপনার দুটো স্পেস পাবেন কাকে খেলানোর জন্য। সেখানে কিন্তু আপনি আন্দ্রে রাসেলকে আপনি 7 নম্বর 6 নম্বরে খেলবেন, মাস্ট খেলাবেন। তারপরে আপনার তিনটা অপশনস কিন্তু শেষ হয়ে গেছে। এখন আপনি কাকে খেলাবেন? আপনি কি মোয়েনেলকে খেলাবেন, আপনি কি রবম্যান পাওয়েলকে খেলাবেন, নাকি আপনি অ্যান্ড্রিক নরকিয়ারে খেলাবেন, নাকি স্পেন্সার জনসনটা খেলাবেন? আপনি যদি মানে তাদের বোলিং লাইন আপের যদি কথা বলতে যান, সেক্ষেত্রে আসলে অ্যান্ড্রিক নরকিয়ার থাকা আসলে উচিত। তাদের বোলিং লাইন আপটা, পেস বোলিং লাইন আপটা সেরকম কিন্তু খুবই মানে হেভি দেখাচ্ছে না আর কি। সেক্ষেত্রে আসলে নরকিয়ারই খেলার সম্ভাবনা আসলে বেশি। কিন্তু এই জায়গায় তারা যদি একজন বাড়তি ব্যাটসম্যান নিতে যায়, তাহলে হয়তো অন্য ভিন্ন ব্যাটসম্যানটা হয়তো খুব বেশি প্রয়োজন হবে না, কারণ যেহেতু যে তাদের স্পিন অলরাউন্ডার আছেন, যে আন্দ্রে রাসেল আপনাকে 4টা ওভার করে দিতে পারবেন। আপনি যে রামানদীপ সিং এর কাছে বোলিং পাবেন, আপনি সুনীল নারায়ণের কাছ থেকে বোলিং পাবেন। আপনি তার পরবর্তীতে আমরা যে আলোচনা করছিলাম, সো এইটা তো আপনি দেখুন, আপনি অলরাউন্ডার থেকে সুনীল নারায়ণ আপনাকে 4 ওভার করবে, রাসেল আপনাকে 4 ওভার করবে, রামানদীপ সিংকে আপনি যখন 2 ওভার বোলিং করালেন, তার মানে হচ্ছে আপনি 3টা অলরাউন্ডার খেলাচ্ছেন। 3টা অলরাউন্ডার থেকে আপনি 10 ওভার বল পেয়ে যাচ্ছেন। আপনি তো 3জন বলার, আপনাদের 5 জন জেনুইন বলার নিয়ে খেলবেন। সেক্ষেত্রে তো আপনার পরের দিকে আপনার তো যে হার্ষিত রানা খেলবেন, এটা তো মাস্ট একটা অপশনস খেলবে। তাদের বরুণ চক্রবর্তী একটা মাস্ট অপশন। তারপরে আপনি কিন্তু 18 ওভার কিন্তু কভার করে ফেলছেন। আপনি কিন্তু 2জন বোলার নিয়ে কিন্তু 18 ওভার কভার করে ফেলছেন। আর 2টা ওভার আসলে ব্যাকআপ, তখন আপনি আরেকটা বোলার নিতে পারেন, আরেকটা বোলার নেবেন। তখন আপনার কি হবে, এই অ্যাডভান্টেজটা পাবেন যে আপনার যদি একদম 6th বোলার প্রয়োজন হয়, 7th বোলার প্রয়োজন হয়, সেটা আপনি করতে পারেন। এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারেরও একটা রোল থাকতে পারে, এই জায়গায় অন্য কেউ একজন চলে আসতে পারে। আসলে কলকাতার জন্য মানে তাদের যে স্কোয়াডটা সাজিয়েছে, তারা সেই ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা খুব ভালোভাবে কাজ করতে। মানিশ পান্ডে যেমন মিডল অর্ডারে আছে, যখন এমনও দেখা যাচ্ছে যখন 50 রানে 5 উইকেট পড়ে যায় কখনো কখনো কলকাতা, তখন কিন্তু মানিশ পান্ডেকে আপনি এখানে খেলাতে পারবেন মানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। সো ওই অপশনসটা থাকবে। যেহেতু পেসারদের একটা যে জিনিসটা হবে যে অ্যান্ড্রিক নরকে নিয়ে যে ভয়টা, সেটা হচ্ছে তিনি লাস্ট অনেক দিন যাবৎ ইনজুরির শঙ্কায় আছেন। এবং আইপিএলে যদি আপনি গত মৌসুমটাও দেখেন যে ওই যে অ্যান্ড্রিক নরকে যে ধরনের বোলিং করেন, সেই বোলিংটা কিন্তু পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ গত মৌসুমে কিন্তু বেশিরভাগ ম্যাচগুলো তিনি আসলে 50+ রান, তিনি আসলে ইনজুরিতে মানে লাগাতার কিন্তু একটা ইনজুরির পরে ফিরছেন, আবার ইনজুরিতে পড়ছেন। এই প্রসেসের কারণে তার বোলিংটা আসলে ওই রূপে আসলে দেখা যাচ্ছে। তো এইখানে আমার কাছে যেটা মনে হয় যে তাদের জন্য বেস্ট অপশন যেটা হবে স্পেন্সার জনসন খেলানো। কারণ আপনার পেস বোলিং লাইন আপে যদি একটা বাহাতি পেসার থাকে, এটা অবশ্যই আপনি যখন রাইট হ্যান্ডে ব্যাটসম্যান থাকবে, সেখানে আপনি ওই অ্যাডভান্টেজটা পাবেন। কারণ আপনার দেখেন দেশি পেসার যারা আছেন, আপনার হার্ষিত রানা আছেন, তার সঙ্গে আপনি ধরুন বৈভব অরোরা আছেন, চেতন সাকারি আছেন, মানে 3 জন আপনার দেশি পেসার আছেন। ইমরান মানিকের বদলি হিসেবে চেতন সাকারি পেয়েছেন। সো এই 3 জন দেশির থেকে আপনি হয়তো 2 জন দেশিকে খেলাবেন। তার সাথে যদি আপনি এই দুজনই কিন্তু এই আপনি যদি বৈভব অরোরাকে খেলান, আপনি যদি হার্ষিত রানাকে খেলান, তারা 2 জন ডান হাতে, আপনার যদি স্পেন্সার জনসন থাকে তাহলে কিন্তু একটা বাহাতি অপশন পারলো। এবং আপনি খেয়াল করে দেখবেন বাহাতি পেসাররা কিন্তু আইপিএলে সবসময় একটা ডমিনেট করে। আপনি চেতন সাকারির কথা বলতে পারেন, আপনি মুস্তাফিজুর রহমানের কথা বলতে পারেন, বা জয়দেব উনাদকারের কথা বলতে পারেন, বা আরও বেশ কয়েকজন পেসার ছিল, যেমন খলিল আহমেদ গতবার কিন্তু দিল্লির হয়ে খুব ভালো বোলিং করেছেন, বা তার আগের মৌসুমে করেছেন। সো ওইটা কিন্তু একটা অ্যাডভান্টেজ দেবে। এবং স্পেন্সার জনসন সাম্প্রতিক সময়টাতে খুব ভালো করে বোলিং করেছেন। লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো বোলিং করেছেন, তার আগেও যখন যে টুর্নামেন্টগুলো হচ্ছে সবগুলো টুর্নামেন্টে ভালো খেলছেন। সো এইটা মনে হয় তাদের অনেক বেশি দিবে। আর স্পিনটা তো আসলে খুবই হেভি একটা স্পিন লাইন আপ তাদের। সো ওইখানেও একটা তাদের অ্যাডভান্টেজ। সব মিলিয়ে মনে হয় যে তাদের অলরাউন্ডার যারা আছেন, তারা আসলে এই ম্যাচের মোমেন্টামগুলো আসলে গড়ে দিতে পারেন মনে হয়। এবং হ্যাঁ, এটা অবশ্যই, কারণ তাদের যে জিনিসটা হবে যে আপনি মাঠে আসলে কেমন খেলছেন। দল সবসময় আপনি দেখবেন
আপনি বেঙ্গালুরুকে দেখবেন সবসময় হেভি একটা দল সাজায়, কিন্তু আসলে তারা কিন্তু মাঠে কনসিস্টেন্ট পারফর্ম করতে পারেন। আপনাকে কনসিস্টেন্ট পারফরম্যান্স হয়তো বা কনসিস্টেন্ট পারফর্ম করে প্লে অফেও জায়গা করে নেয়, কিন্তু এই বাধাটা পেরিয়ে যে ফাইনাল খেলবে বা ফাইনাল শিরোপা জিতবে সেই সামর্থ্যটা আসলে দেখা যায়। তাদের কিন্তু এই টাইপের এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, সেটা আসলে খালি কাজে লাগাতে হবে। সেটা যদি কাজে লাগাতে পারে সেক্ষেত্রে তাদের সেরা চারে তো অবশ্যই যাওয়া উচিত, মানে সম্ভব কিনা বলবো না, কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের যাওয়া উচিত। তারপর তো বাকিটা আসলে নকআউট গেম, আপনি যখন যে কোনো কিছু হয়ে যেতে পারে। সো আমার কাছে মনে হয় যে তাদের ওই চান্সটা আছে। আমরা একটু গুজরাট নিয়ে যদি একটু কথা বলি, গুজরাট টাইটান্স কিন্তু আইপিএলে প্রথমবারের মতো যে সময় মাঠে নেমেছিল তারা কিন্তু শিরোপা জিতেছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে। এরপর অবশ্য হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ে চলে গেছেন, দলটার নেতৃত্বে আসলে শুভমান গিল আছেন। সেক্ষেত্রে এই দলটাতে কিন্তু বেশ কয়েকজন তারকা ক্রিকেটার নতুন এসেছেন যারা নিলাম থেকে তাদেরকে আসলে কিনে নেওয়া হয়েছে। সবচেয়ে বড় আকর্ষণীয় নামটাও জস বাটলার। সো হ্যাঁ, তারা কিন্তু ওই যে মৌসুমগুলো খেলেছে এর আগে সবগুলো মৌসুমে কিন্তু তারা ভালো ক্রিকেট খেলেছে। একটাতে রানার্স আপ হয়েছে, একটাতে গতবার তারা খুব সম্ভবত কোয়ালিফাই করতে পারেনি। আর যে জিনিসটা হচ্ছে তারা সবসময় তাদের একটা ব্যাপার হচ্ছে কি, তারা দেখবেন খুব বড় তারকা এমন ক্রিকেটারদের পেছনে না গিয়ে যারা পারফর্ম করতে পারবেন। আপনি যদি সাই সুদর্শনের কথা বলেন, আপনি যেমন 2-3 বছর আগে কিন্তু সাই সুদর্শনকে খুব বেশি মানুষ চিনত না। এই সাই সুদর্শন কিন্তু গতবার তারা কিন্তু টানা খেলিয়েছে, বেশিরভাগ ম্যাচে কিন্তু পারফর্ম করেছেন। সো তার সঙ্গে যখন আপনি দেখেন শুভমান গিল আপনাকে প্রত্যেক সিজনে 500 রান করে দেবেন, 400 রান করে দেবেন, সাই সুদর্শন আপনাকে 400 রান করে, তার সঙ্গে আপনি বাটলারের মতো যখন ব্যাটসম্যান নেবেন তখন আপনার জন্য ওই টপ অর্ডার যে ব্যাটিংয়ের ব্যাপার থাকে সেই ব্যাপারটা কিন্তু নেই। যেমন আপনি যখন খেয়াল করে দেখেন গুজরাট কিন্তু প্রত্যেকবার টপ অর্ডার নিয়ে একটা ঝামেলায় পড়েছিল। আপনি ঋদ্ধিমান সাহার কথা মনে আছে যে বাধ্য হয়ে তাকে ওপেনিং করাতে হয়েছে, কিন্তু সব ম্যাচে কিন্তু ভালো করতে পারেনি। 1-2টা ম্যাচ হয়তো তিনি ক্লিক করেছিলেন। এবার কিন্তু তারা জস বাটলারকে নিয়ে আসলে সেইটা বাজিমাতি করেছে যে তারা আসলে ওপেনিং নিয়ে আর কোন চিন্তা করতে চায় না, যেখানে আপনার বর্তমান বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট ওপেনারদের একজন শুভমান গিল যেহেতু আছেন, তার সঙ্গে যদি বাটলার থাকে, বাটলার কীরকম আক্রমণাত্মক ব্যাটিং করেন রাজস্থান রয়েছিল হয়ে আমরা কিন্তু গত 4-5টা মৌসুমে কিন্তু দেখেছি। সেই ব্যাটিংটা যদি অব্যাহত রাখতে পারেন এই দলটির হয়ে তাহলে কিন্তু তারা ফ্লাইং এটা স্টার্ট আশা করতে পারে। গুজরাটের হয়ে কিন্তু তিনি লাস্ট 7টা মৌসুম খেলেছেন এবং দেখবেন প্রত্যেকটা মৌসুমে তার ওই বিধ্বংসী, বিশেষ করে লাস্ট 2-3 মৌসুমে তো তিনি মানে আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছেন। এবং গুজরাট এসে সুবিধাটা যেটা হবে, গুজরাটের উইকেটটা তার সাথে শ্যুট করবে। যে জিনিসটা হবে যে হ্যাঁ মাঠে একটু বড় থাকতে পারে, কিন্তু গুজরাটে সবসময় ব্যাটে বল আসে। এবং আপনি যদি দেখবেন গিলের যদি ব্যাটিং দেখেন সেটা আরও বেশি পরিষ্কার হয়। যে জিনিসটা হবে যে এখন যে কনফিউশনটা হবে যে ওপেনিংটা আসলে কে করবেন, কারণ সাই সুদর্শন গতবার শুভমান গিলের সাথে ওপেন করেছেন, বাটলার এখন নতুন করে যোগ হয়েছেন, তারা 3জন অবশ্যই খেলবেন, সেটা নিয়ে তো কোনো সমস্যা। তবে আমার মনে হয় যে গিল হয়তো ওপেনিংই করবেন, কিন্তু ওয়ান ডাউনে নেমে যেতে পারে সাই সুদর্শনকে। আবার এমনও হতে পারে, কারণ আপনি যদি জাতীয় দলের পার্সপেক্টিভ দিয়ে চিন্তা করেন, শুভমান গিলে কিন্তু 3-এ খেলার একটা অভিজ্ঞতা আছে। এমন হতে পারে যে আপনার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন, এটা ডিপেন্ড যে আশিস নেওয়ারা কীভাবে চিন্তা করছেন বা ওই দলটা কীভাবে চিন্তা করছে। সেক্ষেত্রে যদি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন হয় তাহলে আমি বলবো যে বাটলারের সঙ্গে সাই সুদর্শন ওপেন করুক, আর 3 নম্বরে শুভমান গিল যদি খেলেন, কারণ হচ্ছে শুভমান গিল কিন্তু একটু লম্বা সময়। আবার যদি এমন হতে পারে যে না ঠিক আছে আমরা গতবার যে ওপেনিং পার্টনারশিপটা ছিল ওইটাই আমরা কন্টিনিউ, তাহলে বাটলারকে হয়তো বা একসেপ্ট দিনে খেলাতে পারে। আপনি কিন্তু দেখেন বাটলার কিন্তু এখন জাতীয় দলে 4 নম্বরে ব্যাটিং করছেন, 5 নম্বরে ব্যাটিং করছেন, মানে হচ্ছে কিন্তু ওই স্পিনটা খেলতে পারেন। এখানেও কিন্তু তার স্ট্রাইক রেটটা খুব ভালো। সো আপনাকে আসলে মিডল অর্ডারের একটা ব্যাপার থাকে, আর গুজরাটে কিন্তু মিডল অর্ডার নিয়ে একটা দুশ্চিন্তার বিষয় কিন্তু আছে। সেক্ষেত্রে হয়তো ওই 3-এ যেই খেলবেন তার একটা বড় দায়িত্ব থাকবে যে আপনি 12 ওভার 15 ওভার পর্যন্ত টেনে নেওয়া যাওয়ার একটা ব্যাপার থাকে। আর দলটার আসলে মিডল অর্ডারে আর কারা আসলে থাকতে পারেন মনে হয় যে তাদের একাদশটি কেমন হতে পারে? মিডল অর্ডারে কিন্তু খুব বেশি নাম নেই। আপনি যদি খেয়াল করে দেখেন তাদের শাহরুখ খানের কথা, শাহরুখ খানকে আমরা হয়তো একটু নিচের দিকে দেখবো, কারণ শাহরুখ খান যে টাইপের ব্যাটসম্যান তাকে আপনি 10 ওভার ব্যাটিং করাতে পারবেন না। তাকে ব্যাটিং করাতে হবে 20 বল খেলাতে হবে, 15 বল খেলাতে হবে, বা সর্বোচ্চ আপনি 25 বল খেলাবেন। সেক্ষেত্রে মহিপাল লমরোরের কিন্তু অপশন কিন্তু আছে থাকবে। কিন্তু যে জিনিসটা হবে তাদেরকে বোধহয় গ্লেন ফিলিপসের উপর একটু ভরসা করা যেতে হবে। 4 নম্বরের যে জায়গাটা আছে সেখানে দুর্দান্ত একজন ফিল্ডার, লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে আমরা তার ফিল্ডিং নিয়ে অনেক আলোচনা হয়েছে। হ্যাঁ, এবং তার সঙ্গে সুবিধা হচ্ছে যে তিনি যেহেতু এই কন্ডিশনটা খুব ভালো মানিয়ে নিতে পারে। আপনি দেখেন যদি লাস্ট যে তারা ইন্ডিয়াতে যে সিরিজটা জিতলো, টেস্ট সিরিজ জিতলো বা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তার কিন্তু খুব ভালো ভালো ইম্প্যাক্টফুল কিছু পারফরমেন্স আছে। ফিল্ডিংটা তো অবশ্যই আছে, তার বোলিংটাও কিন্তু ভালোভাবে কাজে লাগাতে পারে, ভালোভাবে কাজে লাগাতে। সো এইটা কিন্তু একটা অপশন থাকবে। কিন্তু যে জিনিসটা হবে যে আপনি আসলে ওই একাদশ যখন সাজাতে যাবেন তখন কিন্তু আপনাকে একটা চিন্তার ভিতরে পড়তে হতে পারে, কারণ আপনার কিন্তু রশিদ খান কিন্তু আপনার মানে কনফার্ম একটা
অপশনস, তারপর বাটলারকে আপনি খেলাতেই চাইবেন, এবং এই দুটো যদি আপনি খেলান, বিদেশি যদি আপনি চিন্তা করেন, তারপর তাহলে বোলিং লাইন আপে তারা আসলে তাদের অনেক বিদেশি আছেন বেশ কয়েকজন বোলার। কাগিজো রাবাদাকে আপনি খেলাতে হবে, জেরাল কোয়েটজি খেলাবেন নাকি শেরফান রাদারফোর্ডকে খেলাবেন নাকি, এই দেখুন একটা। তবে আমার মনে হয় জেরাল কোয়েজি এবং আরেকজন যে বিদেশি নাম বললেন পেসার, তাদের মধ্যে আসলে যে কোনো একজনকে আসলে খেলানোর সম্ভাবনা, কারণ হচ্ছে যে আপনি যদি দেখেন কাগিজো রাবাদাকে যদি খেলান, তার সঙ্গে আপনার দেশি দুজন পেসার আছেন, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা, তার মানে কিন্তু আপনাকে জেরাল কোয়েজিকে খেলাতে হচ্ছে না। এখন যে জিনিসটা হবে যে একটা যে প্রশ্ন উঠবে যে আপনি শেরফান রাদারফোর্ডকে খেলাবেন নাকি গ্লেন ফিলিপসকে খেলাবেন, এবং এখন টি-20 বিবেচনায় আপনি অনেক ক্ষেত্রে হয়তো আপনি বলা যেতে পারে যে ফিল্ডিংয়ের জন্য হয়তো গ্লেন ফিলিপস খেলাতে পারে, কিন্তু আমার কাছে যদি আপনি বলেন সেক্ষেত্রে আমি বলবো যে শেরফান রাদারফোর্ডকে। আপনি কিন্তু গত বছরটা তার দেখেন, খুব সম্ভবত তিনি 400 না 500 রান করেছেন শুধুমাত্র ইন্টারন্যাশনালি 8টা না 7টা ম্যাচ খেলে। বাংলাদেশের বিপক্ষে তার একটা সেঞ্চুরি ছিল, ওই লাস্ট যে সিরিজটা খেলেছেন, ওই মিড অর্ডারে তার হেভি ব্যাটিং করতে পারেন, মিড অর্ডারে যেমন তিনি ধরেই খেলতে পারবেন, আবার যখন প্রয়োজন হবে তিনি দুর্দান্ত সব শর্টস খেলতে পারেন। তাকে নেক্সট আপনি যদি ক্রিস গেল চিন্তা করেন, এরকম আপনি চিন্তা করতে পারেন, কিন্তু তার একটা অ্যাডভান্টেজ হচ্ছে তিনি একটু নিচের দিকে ব্যাটিং করতে পারেন। সো তাকে খেলানো মনে হয় খুব বেশি ভালো হবে, কারণ সেক্ষেত্রে আপনি ওই ব্যাটিং লাইন আপে একটা জন 4 নম্বরে মাহিপাল লোমরকে খেলালেন, তারপর আপনি 5 নম্বরে যদি আপনি শেরফান রাদারফোর্ড খেলে দেন, তারপর আস্তে আস্তে আপনার শাহরুখ খান কিংবা যে আরো যে ব্যাটসম্যানগুলো থাকবে তাদেরকে আপনি খেলানোর সুযোগ পাবেন। তাদের বোলিং লাইন আপটা তো আমরা তো আসলে বলেই দিলাম যে এখানে বিদেশি খুব দুইজন বিদেশি বোলার আসলে খেলানো আসলে ওই বিলাসিতাটা করার সুযোগ নেই আসলে। দুজন বিদেশি আপনি খেলাতে চাইবেন না, কারণ এটা একটা বড় কারণ হচ্ছে আপনার দেশি পেসারদের একটা বড় ব্যাপার আছে। আপনি আপনার দলে তো মোহাম্মদ সিরাজ আছেন, প্রসিদ্ধ কৃষ্ণা, যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, জাতীয় দলের হয়ে খেলছেন। সিরাজ লাস্ট অস্ট্রেলিয়া সফরেও ছিলেন, প্রসিদ্ধ কৃষ্ণাকে অনেকদিন ধরে জাতীয় দলে রাখা হচ্ছে। সো আপনার দলে যখন এই ধরনের ব্যাটসম্যান থাকবে, আপনি নিশ্চিতভাবে এখান থেকে তাদেরকে বসাতে চাইবেন না, এবং তাদেরকে বসে আপনি জেরাল কোয়েজের মধ্যে একজনকে খেলাবেন। আর মোহাম্মদ সিরাজ আইপিএল এর কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার, তিনি রয়েছে বেঙ্গালুরু হয়েও কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছেন। হয়তো ওই রিটেনশন পলিসির কারণে তাকে আসলে রাখা যায় না। জিনিসটা হচ্ছে যে তিনি সাম্প্রতিক সময়টাতে আসলে ওই উইকেট টেকিং বোলিংটা করতে পারছেন না। না আপনি দেখেন, যদি টেস্টের কথাই ধরেন বা সীমিত ওভারের কথাই ধরেন, মোহাম্মদ শামি যে সময় ভারতের টিমে ছিলেন না, সেই সময় কিন্তু শামির জায়গাটা খুব ভালোভাবে পূরণ করেছে মোহাম্মদ সিরাজ। 3 ফর্মেটই, অন্তত 2 ফর্মেটে আপনি যদি ওয়ানডে এবং টেস্টের কথা বলেন, সেই হিসেবে তার আইপিএলেও কিন্তু পারফরমেন্স ভালো। সেই ক্ষেত্রে তার গুজরাটের একাদশে থাকা আসলে খুব বেশি একটা চ্যালেঞ্জ। এটা নিয়ে আসলে কোনো চ্যালেঞ্জের কিছু নেই, কারণ আপনার তো টার্গেট ম্যানই হচ্ছে সে, আপনি শুরুটাই করবে সে। যে জিনিসটা হচ্ছে যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মাঠ আর গুজরাটের মাঠের মধ্যে একটা বড় পার্থক্য আছে। আপনি ব্যাঙ্গালোরের মাঠটা যদি চিন্তা করেন, ছোট মাঠ, অনেক বেশি রান হয়, বোলারদের জন্য আসলে কিছু করার থাকে না, অনেক সময় ব্যাটসম্যান বোলিং হয়ে যায়, এটা আসলে কিছু করার নেই। সো যেহেতু গুজরাটের মাঠটা একটু বড় হবে, এইখানে একটু উইকেট থেকে একটু হেল্প পাবেন, সেক্ষেত্রে তার একটা বড় অ্যাডভান্টেজ থাকবে সেটাতে। আবার সঙ্গে তো প্রশিক্ষিত থাকবেন। যে জিনিসটা হবে যে তাদের কিন্তু দেশি কিন্তু আরও কিছু ব্যাকআপ আছে। আপনি ঈশান্ত শর্মার কথা বলতে পারেন, গতবার কিন্তু যখন দিল্লি শেষ দিকে যখন বোলার খুঁজে পাচ্ছ না, ঈশান্ত শর্মাকে খেলিয়েছে তারা, বেশ কিছু ম্যাচে তিনি ওই পারফরমেন্সটা করে দেখিয়েছেন, এই জন্য কিন্তু তাকে এবার রেখে দিয়েছে, টাইটাস নিয়েছে। যে জিনিসটা হবে তাদের স্পিন অপশনটাও কিন্তু আপনি দেখেন, যদি চিন্তা করেন। আরেকটা আছে কুমার কুশারগা নামে একটা ব্যাটসম্যান আছে, উইকেট কিপার ব্যাটসম্যান, তাকে আপনি টপ ওই মিডল অর্ডার জায়গাটা যখন আপনি গ্লেন ফিলিপসকে খেলাতে পারছেন না, কিংবা লমরোর যখন ব্যাটস করতে পারছেন না, তখন কিন্তু আপনি এই কুশারগাকে খেলাতে পারবেন, সেটা কিন্তু একটা অ্যাডভান্টেজ দিবে। তো সব মিলিয়ে কিরকম মনে হয় যে এই টিমটা আসলে কতটা সম্ভাবনা আছে, যেহেতু সাবেক চ্যাম্পিয়ন, তারা আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য দারুণ একটা দল গড়েছে। তাদের যে জিনিসটা হবে যে তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা কেমন কনসিস্টেন্ট পারফর্ম করে, এবং হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা, রশিদ খান কিংবা ওয়াশিংটন সুন্দররা কেমন বোলিং করছেন, এটা কিন্তু অনেক বড় ফ্যাক্ট হবে। কারণ হচ্ছে যদি আপনি টপ অর্ডার যদি রান না করে, তাদের কিন্তু ওই রকম সামর্থ্য নিচে থেকে ব্যাটসম্যানদের নেই। আপনার স্কোয়াডে অনেক নাম আছে, কিন্তু আপনি সবাইকে তো আসলে খেলাতে পারবেন না। যখন আপনি খেলাতে পারবেন না, তখন তো আসলে একাদশে না রাখতে পারলে আপনি আসলে স্কোয়াডের নাম থেকে, কারণ স্কোয়াডটা তো ডিপেন্ড করে যে আপনি ওই সমন্বয়টা লাগবে, মানে কম্বিনেশনটা ঠিকঠাক থাকতে হবে। সেই ক্ষেত্রে যে ধরনের কম্বিনেশনটা হতে পারে বলে ধারণা করছি আমরা, সেটার জন্য এই টপ অর্ডার যে 3 জন আছেন, বাটলার, শুভমান গিল এবং হচ্ছে সাইদ সুদর্শন, তাদের উপর সবচেয়ে বেশি ভরসা থাকবে। তারা যদি কেউ রান না করে, সেক্ষেত্রে এই দলটা 150 রানে অল আউট হয়ে যেতে পারবে, 130 রানে অল আউট হয়ে যেতে পারে। আর যদি তারা ক্লিক করে তাহলে 200 বেশি রান করা যেতে পারে। তাদের পাশাপাশি রশিদ খানের আপনি
4 ওভার অবশ্যই পাবেন আপনি। ওয়াশিংটন সুন্দরের 4 ওভার পাবেন, ওয়াশিংটন মোহাম্মদ সুন্দর সিরাজের 4টা ওভার পাওয়া যায়। সো বোলারদের নিয়ে খুব বেশি চিন্তা হবে না, কারণ শেষের দিকে আবার রাহুল তিওয়াতিয়া আছে, তিনি কেমন ব্যাটিং করেন এটা তো আমরা সবাই জানি, তিনি বোলিংটাও করতে পারেন। সো তাদের বোলিংটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করতে হবে না। যে জিনিসটা দুশ্চিন্তা করতে হবে, তাদের যদি টপ অর্ডার ক্লিক না করে মিডল অর্ডার নিয়ে একটা ভরসা, মানে দুশ্চিন্তার অনেক বড় একটা জায়গা আছে, সেইটা যদি কোনোভাবে কাভার করতে পারে এই কৌসারগা কিংবা মাহিপাল লমরের কথা বলে আপনি, শেরফান রাজান ফের অথবা গ্লেন ফিলিপস, তাদেরকে যদি এই 4, 5, 6 এই জায়গাটা যদি আপনি কোনোভাবে কভার আপ করতে পারেন, সেক্ষেত্রে তাদের আসলে খুব ভালো সম্ভাবনা থাকবে। আর যদি এটা না হয় তখন হয়তো আপনি অনেক কিছুই এসে দিয়ে গিয়ে তাদের আসলে কম্বিনেশনটা খুঁজে বের করতে হবে, আমার কম্বিনেশনটা খুঁজে বের করতে হবে যে কোন একাদশটা আমাদের জন্য আসলে পারফেক্টলি কাজ করবে। কারণ আপনি তো আর আশিস নেহরা খুবই ভালো কোচ, তিনি কোচ হিসেবে খুবই প্রুভেন। ভালো। সো আমার মনে হয় যে এই সেরা একাদশটা বেছে নিতে তার আসলে খুব একটা ব্যাক করতে হবে। তার পুরো টুর্নামেন্ট জুড়ে যে চিন্তা করতে হবে, আমি যেটা আবারও বলছি যে তাদের মিডল অর্ডার নিয়ে অনেক বেশি চিন্তা করতে হবে, কারণ তাদের কিন্তু ওই এই জায়গাটাতে এক্সপিরিয়েন্স ক্রিকেটারদের অনেক বেশি। আপনি যদি অন্যান্য দলের চিন্তা করেন যে তারা কাদের খেলাচ্ছে, আপনি কাদের খেলাচ্ছেন, সেটা কিন্তু একটা পার্থক্য তৈরি করবে। একটা 20 বছরের ছেলেকে আপনি 14টা ম্যাচেই মিডল অর্ডারে খেলাচ্ছেন কিন্তু রান করছে না, তখন কিন্তু আপনি প্রেশারে পড়ে যাবেন। যে জিনিসটা হবে যে আপনি প্রথম 2-3টা ম্যাচ যাওয়ার পরে এইটা দেখা যেতে পারে যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি অনেক চেঞ্জ দেখতে পারেন। সেক্ষেত্রে অনুজ রাওয়াত, মাহিপাল লমরন কাকে খেলাবে, কী করবে, এই ক্লিক করছে না, ওই ক্লিক করছে না, এরকম একটা টেনশনে পড়ে যেতে পারে। এইটা যত বেশি তাড়াতাড়ি শর্ট আউট করা সম্ভব হবে গুজরাটের জন্য, গুজরাট তত দূরে যাওয়া সম্ভব। ধন্যবাদ মমিনুল আমার সঙ্গে আপনাকে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, ক্রিকফ্রেন্ডলি নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।